সো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে চলে আসছি। এখান থেকে থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল দুইটাই আছে। সো একটু ভালো করে বুঝতে হবে, একটু সময় দিতে হবে। ঠান্ডা মাথায় আজকে ক্লাসটা করবা। তুমি 10টা নাম্বার তোমার পকেটে নিয়ে রাখতে পারবা। 10 নাম্বার তো শুধু সিকিউতে, এরপর আছে আবার এমসিকিউ। সো একটু ঠান্ডা মাথায় রিল্যাক্স ক্লাসটা করতে হবে। যারা শুয়ে বসে আছো টেবিলে যাও, বই খাতা কলম সামনে নিয়ে বসো। আজকে ক্লাসে যা লিখাবো যা বলবো সবকিছু নোট ডাউন করবা, কারণ এটা একটা বেসিক বা থিওরি টাইপসের ক্লাস হবে। প্লাস তোমাদের ম্যাথগুলো তো থাকবেই। সো থিওরিগুলো যদি তুমি ভালোভাবে নোট ডাউন করতে পারো, তোমার আর এক্সট্রা বা বই দেখার দরকার নাই। এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ তুমি দেখবো কমন চলে আসছে। ক্লিয়ার? সো একটু দ্রুত আমাকে দ্রুত জানাও অল ক্লিয়ার কিনা। অল গুড থাকলে আমি ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমি দেখতে পাচ্ছি অল গুড। সো আমরা ক্লাসের দিকে আগাই। শুরুতে পর্যায় সারণী আমরা অনেকগুলো অধ্যায় পড়ে আসছি। যেমন আমরা রসায়নের 7টা অধ্যায় শেষ করে আজকে 8মতম অধ্যায়ে আমরা ক্লাস নিচ্ছি। আমাদের ক্লাস অল্প 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 ধীরে ক্লাস চলতেছিল, বন্ধ ছিল। এর মাঝখানেও আমরা কিন্তু একটা হিউজ ক্লাস শেষ করে, হিউজ চ্যাপ্টার শেষ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জয়ের দিকে, কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যের দিকে, যে তোমাদের মেইন গোল এসএসসি পরীক্ষা, সেটার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সো তোমরা যদি ক্লাসগুলো জমিয়ে রাখো, সেক্ষেত্রে তোমাদের এই পেইনটা তোমরাই খাবা। আমার কিছু করার থাকবে না। আমার এন্ড থেকে আমি যা সম্ভব তা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আজকে আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং রসায়নের সবচেয়ে বেসিক যে ভিত্তি পর্যায় সারণী, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমি একটা এখানে পর্যায় সারণী এখানে এক্সটেন্ড করে রাখার চেষ্টা করছি, একটু দেখা যায় কিনা দেখো। মৌলগুলো একটু হালকা হালকা দেখা যায় কিনা দেখো। তোমাদের বইয়ে আছে এটা, তারপর একটু এখানে ভিডিওতে যেহেতু একটু ভিডিওর সুবিধার জন্য জিনিসটা রাখছি। আচ্ছা, আমরা রসায়ন যে আমরা পরিমাপ করি, রসায়নে বিভিন্ন কাজ করি, কি নিয়ে কাজ করি? অণু, পরমাণু, বিশেষ করে পরমাণু নিয়ে কাজ করি বা মৌল নিয়ে কাজ করি। এই পর্যন্ত কয়টা মৌল আবিষ্কার হয়েছে একটু বলো তো? মানে আজকের দিন পর্যন্ত কয়টা মৌল আবিষ্কার হয়েছে? আজকের দিন পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মনে রাখবা। এরপর হচ্ছে আচ্ছা, তাহলে 118টা এই পর্যন্ত মৌল আবিষ্কার হয়েছে। এই পর্যায় সারণীতে কয়টা গ্রুপ এবং কয়টা পর্যায় আছে? এগুলো কিন্তু এই চ্যাপ্টারের বেসিক থিওরি। এবং সর্বপ্রথম পর্যায় সারণী আবিষ্কার কে করেন, বা সর্বপ্রথম পর্যায় সারণীর মৌলগুলো আবিষ্কার কে করেন, এগুলো তোমাদের একটু জানা লাগবে। সো তোমরা কি করবা, বইটা হাতে নিবা। এটা আমাদের 4th চ্যাপ্টার কেমিস্ট্রি। কেমিস্ট্রি 4th চ্যাপ্টার, কেমিস্ট্রি 4th চ্যাপ্টার পর্যায় সারণী। সো তোমরা বইটা হাতে নিয়ে কি করবা, শুরুতে যে ইতিহাসটা আছে, আমি এটা না লিখি, এটা লিখলে একটু বাজে দেখাই। আচ্ছা, শুরুতে যে ইতিহাসটা আছে, ইতিহাসটা একবার রিডিং দিয়ে নেবা। ইতিহাসটা একবার কি নিয়ে নেবা, রিডিং দিয়ে দেবা। এটা একবার রিডিং দিলে তোমার জন্য সুবিধা হবে, তোমার জন্য এই জিনিসগুলো পড়ার সুবিধা হবে। সো আমরা এই গট বাঁধা ইতিহাস না নিয়ে এক একটা করে আমরা সূত্র মধ্যে চলে যাব। যেমন আমাদের প্রথম টপিক ডুবারাইনের ত্রয়ী সূত্র। ডুবরাইনের ডুবেরাইনের 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 ত্রয়ী সূত্র, ডুবেরাইনের ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র, ডোবেরাইনের ত্রয়ী সূত্র। জিনিসগুলো কি বলে, ডোবেরাইনের ত্রয়ী সূত্র আমাদেরকে কি বলে, কি শিক্ষা আমাদেরকে এখান থেকে দেয়? সে আমাদেরকে শিক্ষা দেয় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর, প্রথম এবং তৃতীয় মৌলের, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়।
তৃতীয় মৌলের আচ্ছা তৃতীয় এরকম ভাবে লিখি, আর একটু গোছানো হবে। তৃতীয় মৌল দুটির পারমাণবিক বা পারমাণবিক, শুধু সংক্ষেপে লিখতেছি, পারমাণবিক ভর এর গড়। তাহলে একটু সহজভাবে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। দ্বিতীয় মৌলের ডোবেরাইনের তৈরি সূত্রটা কি বলে আমাদেরকে? দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের মৌল দুইটির পারমাণবিক ভরের গড়। অর্থাৎ আমি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা বের করতে পারবো কোত্থেকে? প্রথম এবং তৃতীয় মৌলের যে দুইটার পারমাণবিক ভর দেওয়া থাকবে এদের গড় করলে আমি জিনিসগুলো বের করতে পারবো। এখন কি ভাই এটা সব মৌলের জন্য 118টা মৌল যেগুলো আছে সব মৌলের জন্য কি এই জিনিসটা সত্য না? এটা কিছু মৌলের জন্য। কিছু মৌলগুলা কি কি এখন এইগুলা লিখে দিব। প্রথম ত্রয়ীর মধ্যে আমাদের কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এই তিনটা মৌলের মধ্যে তুমি যখন কাজ করবা তখন দেখবা তাদের মধ্যে সেম হয়ে যাচ্ছে। লিথিয়াম 7, সোডিয়াম 23 এবং তোমার পটাশিয়াম কত? 39। তাহলে এই তিনটা মৌলের মধ্যে তুমি যদি যোগ করো, তুমি যোগফলগুলো হিসাব করে দেখো তোমার এখানে তোমার কত আসে। 40, 46, 46কে তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 23 আসবে। তুমি দেখো যদি বিশ্বাস না হয়। 7 প্লাস 39 46 ডিভাইডেড 2 সমান 23। তাহলে দেখো দ্বিতীয় মৌলটা আমরা কিভাবে বের করতে পারছি? প্রথম এবং তৃতীয় মৌল, প্রথম এবং তৃতীয় মৌলের যোগ, পারমাণবিক ভর, এগুলো কিন্তু পারমাণবিক ভরের যোগফল এটা বের করতে হচ্ছে। আরো দুইটা আছে দ্বিতীয় ত্রয়ী, আমরা একটু আস্তে ধীরে যাচ্ছি, সমস্যা নাই, খুবই সুন্দরভাবে আমরা আগাবো আস্তে ধীরে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা ত্রয়ী কাজ করবে। আমি পারমাণবিক ভরগুলো লিখে দিচ্ছি। 35.5, 80, তারপর তোমার আছে 127, 127। বাকিটা তোমরা বের করে নিবা হোমওয়ার্ক। তৃতীয় ত্রয়ী সেম মিলবে, এখানে হচ্ছে না মিলার মতো কিছু না, জাস্ট এই তিনটা মৌলের জন্য এই ডুবেরানের কাজগুলো হবে। আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রনের পারমাণবিক ভর কত? 56, কোবাল্ট 59, তোমার নিকেল 59। সো এই তিন জোড়া মৌলের জন্য বা তিনটা ত্রয়ীর জন্য, প্রথম ত্রয়ী, দ্বিতীয় ত্রয়ী, তৃতীয় ত্রয়ী, প্রথম ত্রয়ী, দ্বিতীয় ত্রয়ী, তৃতীয় ত্রয়ী, এই তিনটা ত্রয়ীর জন্য কিন্তু শুধুমাত্র সূত্রটা কাজ করবে, বাকি 11 জন্য জিনিসটা কাজ করবে না। জিনিসটা কি? দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়। বুঝতে পারছো? সো এটা ক্লিয়ার কিনা? যদি এই জিনিসটা ক্লিয়ার হয় তাহলে আমরা এটা একটু মোছার চেষ্টা করি আমাদের, কারণ আজকে আমার আরো অনেক পড়াশোনা আছে, আমরা সামনের দিকে আগাতে থাকবো। ওকে, 2 নম্বর আছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এটা একটু আমাদের রিয়েল লাইফের মতো মিলে যাবে, এখন দেখবা। আগামী যেটা বইয়েরই আছে এটা একটু লিখি। অষ্টক মৌলের গুণাবলী প্রথম মৌলের সাথে মিলে যায়। প্রথম মৌলের সাথে প্রায় মিলে যায়, জিনিসটা কিরকম? অষ্টক মৌলের গুণাবলী প্রথম মৌলের সাথে প্রায় মিলে যায়। জিনিসটা কিরকম দেখো, প্রথম তুমি এখান থেকে শুরু করলে প্রথম 8টা মৌলের যে গুণাবলীটা আছে সেম আবার হিসাব করে তুমি যখন
অষ্টম পর্যন্ত যাবা, অষ্টম মৌলে যে ধর্মটা আছে সেটা প্রথম মৌলের সাথে প্রায় মিলে যাবে। বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে এরকম। তাহলে কথাটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে যে জিনিসটা বুঝাই। মনে করো আমাদের তো 7 ডে, আমাদের উইক ইন এ উইক 7 ডে। আজকে শনিবার, এটা হচ্ছে ফ্রাইডে। সেম তুমি এখান থেকে হিসাব করো, আমাদের 8 দিনের মাথায় জিনিসটা হচ্ছে শুক্রবার, তো আমাদের ছুটির দিন আসে, বা সরি তোমার 7 দিনের মাথায়। এখন 8 দিনের মাথায় গিয়ে আবার তোমার শনিবার। তো তুমি এখান থেকে কাজ করবে, এটা মনে করো তোমার অষ্টক মৌল, এটা অষ্টক মৌল, এখান থেকে তুমি আসো আবার এটা প্রথম মৌল কাজ। তুমি দেখো তোমাদের উইকেন্ডে এখন শুক্র শনিবার 2 দিন বন্ধ, তোমাদের স্কুল বন্ধের সময় একটা হ্যাপিনেস কাজ করে, অনেক বেশি হ্যাপিনেস কাজ করে। সেম ওটা তোমার আস্তে আস্তে লোয়ার হতে থাকবে, তোমার তোমার হ্যাপিনেসটা বাড়তে থাকবে। বৃহস্পতিবার দিকে তোমার হ্যাপিনেসটা বাড়বে, বা তোমার শুক্র শনি ওই দিনটা, ওই 2টা দিন তোমার হ্যাপিনেসটা একদম চরম পর্যায়ে থাকবে। এরপরে কিন্তু যখন স্কুল কলেজ খুলবে, তখন আবার হ্যাপিনেস লেভেলটা কমে যাবে। এটা হচ্ছে তোমার অষ্টম দিনের যে ছুটিটা আছে, এটা আবার প্রথম দিনের দিকে এসে তোমার কি হয়ে যাবে, ক্লাস করাতে আবার পেইন। সো তোমার জিনিসগুলো মিলে যাবে, এইভাবে জিনিসগুলো কাজ করে। একটা জিনিস আছে এখানে, এরপর আমরা যাব ম্যান্ডেলিফের পর্যায়সূত্র। ম্যান্ডেলিফের পর্যায়সূত্র। ম্যান্ডেলিফের পর্যায়সূত্র আমাদেরকে কি বলে? এখানে আসলে ম্যান্ডেলিফের পর্যায়সূত্র কি নিয়ে কাজ করছিল? পারমাণবিক ভর সংখ্যা নিয়ে কাজ করছিল, এটা মনে রাখবা। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি, পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সো ম্যান্ডেলিফের পর্যায়সূত্র আমাদের ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা, এটা ক নম্বরের জন্য, ফর সিকিউর ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আরেকটা এখান থেকে মেইন কথা হচ্ছে তোমার কিনে, এটা কিনে পারমাণবিক ভর নিয়ে এই জিনিসটা গণনা হবে, এটা কিনে গণনা হবে ম্যান্ডেলিফের পর্যায় সূত্র পারমাণবিক ভর নিয়ে। সো মৌলসমূহের ভৌত ভিতরের যে কাজকর্ম এবং রাসায়নিক বাইরের যে কাজকর্ম, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু কথা হচ্ছে মেইন ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণী, আমরা যে পর্যায় সারণীটা ইউজ করি, মেইন পর্যায় সারণীর ভিত্তি কি? মেইন বেস ভিত্তি ইলেকট্রন বিন্যাস। মেইন ভিত্তি কি? আমাদের মেইন ভিত্তি কি? আমাদের পর্যায় সারণীর মেইন ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। একটা কথা আছে তোমার, আমি জিনিসটা একটু লিখে দিই। আচ্ছা, তোমাদেরকে একটা বাংলায় বলি, জিনিসটা হচ্ছে তুমি অনেকগুলা প্রশংসা করলা, তুমি মনে করো তোমার একটা ফ্রেন্ড অনেক ভালো, এই করে সে পড়াশোনায় মনোযোগী, সে গুরুজনদের সম্মান করে, পড়ালেখা একদম ফার্স্ট ক্লাস, সে ক্লাস মিস করে না, প্রাইভেট মিস করে না, সব কিছু ওকে। বাট তুমি একটা কি লাগাইছো? কিন্তু লাগাই দিছো, তুমি একটা কনজাংশন কিন্তু লাগাই দিছো, বাট দিয়ে একটা তুমি ওরে কি করে দিছো, বাট সে কি করে, সে নামাজ পড়ে না। মনে করো তুমি সাম্পল, তোমার একটা এস নামে একটা ফ্রেন্ড আর একটা এম নামে একটা ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড। এম এস এর নামে সব গুণগান করতেছে, সে ভালো, সে ক্লাস করে, সে রেগুলার স্কুলে যায়, কোচিংয়ে যায়, কারোর সাথে বেয়াদবি করে না, সব কিছু বলছে, একদম আহামরি প্রশংসা করছে। এরপরে সে কি লাগাই দিছে, বাট লাগাই দিছে। বাট লাগাই বলতেছে সে রেগুলার নামাজ পড়ে না, অথবা সে বিড়ি জাতীয় বা কোন একটাতে বাজে অভ্যাস তার আছে। এই জিনিসটা তুমি বললা। এখন
আগের যে বিশেষণগুলা তুমি দিছো, ভালো কাজ করে, স্কুলে যায়, এ করো এ করে, সব জিনিস কিন্তু সে বা তার জন্য সব জিনিস তুমি কি করে দিলা, বাট জিনিসটা এনে শেষ করে দিলা। অর্থাৎ বাটের আগে তুমি কি বলছো সেটা ম্যাটার করে না, ইট ডাজন্ট ম্যাটার। তুমি বাটের আগে কি বলতে চাচ্ছ এটা ম্যাটার করে না, যদি তুমি বাটের পরে যে জিনিসটা বলবা এটা মেইন ম্যাটার করে। তো আমি বুঝে যাচ্ছি এখানে বাটের আগে হচ্ছে তোমার কি, পারমাণবিক ভর। বাটের আগে পর্যন্ত মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়, এটা বাটের আগের অংশ। বাটের পরের অংশ কি, বাট মেইন বেস হচ্ছে তোমার কি, ইলেকট্রন বিন্যাস। বাট মেইন বেস কি, ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু তোমাদের ঘ এর জন্য প্রশ্ন আসতে পারে, মেইন বেস কি বা একদম মেইন জিনিসটা কি। বাট মেইন বেস ইলেকট্রন বিন্যাস। সো আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। এখন আমরা একটা ছোট্ট একটা জিনিস লিখে নিই। 1900 পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন এবং কত সালে? 1913 সালে হেনরি মোসলে। এটা ক নম্বর জন্য এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে রেখে নাও। হেনরি মোসলে প্রথম পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। কোন বিজ্ঞানী করেন? বিজ্ঞানী হেনরি মোসলে। কত সালে? 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। এখানে একটা কথা আছে, এরপর আমরা যাব এই কনসেপ্টটা কেন আসলো, এই কনসেপ্টটা আসলো এরপরে হচ্ছে তোমার আসে পর্যায় শ্রেণী, মানে পর্যায় সারণীর ত্রুটি সংশোধন। পর্যায় সারণীর ত্রুটি সংশোধন। পর্যায় সারণীর ত্রুটিটা কি ছিল? আমাদের পর্যায় সারণীর ত্রুটিতে কি ছিল? পারমাণবিক ভর দিয়ে আমরা কাজ করছি। ত্রুটিটা কি ছিল? পারমাণবিক ভর দিয়ে কাজ করছি। কিন্তু আমাদের মেইন জিনিসটা এখন আধুনিক পর্যায় সারণী কি অনুসারে কাজ করে? ইলেকট্রন বিন্যাস অনুসারে কাজ করে, অর্থাৎ তোমার পারমাণবিক সংখ্যায় কাজ করে। ত্রুটিটা কি? ভর দিয়ে আমরা কাজ করতাম, ভরকে সংশোধন কিভাবে করছি? সংখ্যা দিয়ে। পারমাণবিক ভর আমরা কাজ করতাম, এখন পারমাণবিক সংখ্যা দিয়ে রিপ্লেস করে দিছে। এটাই তোমার ত্রুটি সংশোধন। সামনে আরো বিস্তারিত আলোচনা করব কেন তোমার পারমাণবিক ভর দিয়ে কেন এই ইয়াটা তোমার কাজ করবে না, এটা আমরা সামনে বিস্তারিত জানবো। আগে এতটুকু জিনিস, এই যে জিনিস কথাগুলো বললাম এটাকে বুঝতে পারছো কিনা দেখো। এরপর আমরা একটা প্রশ্নে চলে যাব। আগে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা বলো আমাকে। এরপর আমরা এই কোন একটা প্রশ্ন দেখি। কোয়েশ্চেন 9A 17B 14C, আচ্ছা 35C এগুলোর সাহায্যে ব্যাখ্যা করো পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু 4 নম্বরের প্রশ্নের জন্য আসছে তোমাদের বোর্ডে, আমি এই জন্য জিনিসটা এখানে আনছি, এটা এমনি নামতাম না। এখন এইটার জন্য তুমি ব্যাখ্যা কি দিবা আমাকে বলো। আমি একটু আগে তোমাদেরকে বুঝে আসছি কেন পর্যায় সারণীর মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার মেইন যে ভিত্তি, পর্যায় সারণীর মেইন বেস বা মেইন ভিত্তি, সেটা হচ্ছে তোমার কি, ইলেকট্রন বিন্যাস। এখন তোমাকে কিছু মৌল দিয়ে দিছে, এই মৌলগুলোর আন্ডারে তোমাকে কি বের করতে হবে, এটা যে মেইন ভিত্তি ইলেকট্রন বিন্যাস সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। একটা 1 মিনিট চিন্তা করো। আসো তাহলে আমরা সর্বপ্রথম মৌল, এখন আরেকটু কথা বলা আছে, আমি লিখি দেন। ABC প্রতীকীয় অর্থ নয়।
কেন এটা এই জিনিসটা বলে দিছে, অনেকে লাফাইবে কি দেখে, সি দেখে লাফাইবে, সিতে কার্বন, এখানে কিন্তু এই কার্বন না, এখানে কিন্তু এই সি না, এখানে আলাদা সি, বা এখানে এগুলো দেখো, এগুলো হচ্ছে কি, একটা মৌলের নিচে যে জিনিসটা থাকবে, মনে করো এটা সি মৌল, সি মৌলের নিচে যে জিনিসটা থাকবে পারমাণবিক সংখ্যা, উপরে যে জিনিসটা থাকবে ওটা হচ্ছে তোমার কি বড় সংখ্যা। সো ওই জিনিসটা বুঝতে হবে। তাহলে কাজ করো, এখানে কাজটা হচ্ছে কি, প্রথমে এ বি সি মৌলগুলো আমরা চিনব। এর জন্য আমরা পারমাণবিক সংখ্যা দেখতে পাচ্ছি কত, কত দেখতে পাচ্ছি বলো, 9। 9 এর জন্য আমরা 9 কোন মৌল লিখবা, নিম্নে এ হচ্ছে, এ হলো ফ্লোরিন মৌল, একই মৌল ফ্লোরিন মৌল, বি B17 ক্লোরিন মৌল, V17 কি মৌল, ক্লোরিন মৌল। এখন 35 কি মৌল, 35C কি মৌল, বেরিয়াম, সরি ওই ব্রোমিন, 35 তোমার ব্রোমিন। তাহলে প্রথম জিনিস, দ্বিতীয় জিনিস, আমরা তিনটা জিনিস ডিফাইন করতে পারছি, এটার জন্য তুমি একটা মার্কস পাবা। তোমাদের সৃজনশীলে কিভাবে মার্কসগুলো করে, বা গয় নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আছে কিভাবে মার্কস করে, গাদা গাদা লিখলে নাম্বার দেয় না, নাম্বার দেওয়ার সিস্টেম আছে। তুমি যে প্রথমত এই মৌলগুলো চিনতে পারছো, এগুলোর জন্য মার্ক দিবে। তুমি এগুলো ইলেকট্রোবিন্যাস করবা, তো তোমাকে ইলেকট্রোবিন্যাস করতে বলছে, ইলেকট্রোবিন্যাসের জন্য তোমাকে আরেকটা মার্কস দিবে। এরপরে তুমি হচ্ছে এদের মধ্যে এলিগেশনটা দেখাতে পারবা, কি কারণে এরা মূল ভিত্তি, এটার জন্য আরেকটা নাম্বার দিবে। এরপরে লাস্ট তুমি কনক্লুশন দিয়ে দেবা, হালকা একটু ব্যাখ্যা দিয়ে দেবা, এটার জন্য তোমাকে কি দিবে, 4/4 দিবে। ওকে, আমরা সেই কাজ করবো। ফ্লোরিনে আমরা ইলেকট্রোবিন্যাস দেখবো, 1s2 2s2 2p5। ক্লোরিনের দেখো 1s2 2s2 2p6 3s2 3p5। এখন ব্রোমিনের 1s2 2s2 2p6 3s2 3p6। এখন আমাকে বলো এখানে কি এখন 3d আসবে নাকি 4s আসবে, এটা গত ক্লাসের তৃতীয় চ্যাপ্টারের পড়াশোনা, আমি বলো এখানে 3D আসবে নাকি 4s আসবে, এখানে নিয়ম অনুযায়ী 3D আসবে না, নিয়ম অনুযায়ী এখানে আমাদের নিয়ম অনুযায়ী আসবে কি 4s 2 3D। কত লাগে দেখো, তোমার এখানে 18 আর তোমার কত, সেটা আরো জিনিস অনেক আসবে, 3D 10 3D 10 4p6, সরি 5 হ্যাঁ দেখো এখন কয়টা হয়েছে দেখো তো, 2 4 10 12 18 20 30 35। ওকে, ক্লিয়ার। দেখো তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এ এর ইলেকট্রোবিন্যাস বের করছি, বি এর ইলেকট্রোবিন্যাস বের করছি, সি এর ইলেকট্রোবিন্যাস আমরা বের করছি। সো আমরা একটা জিনিস এখানে সাজাবো, সাজানোর ক্ষেত্রে আমরা একটা কি কাজ করব, আমরা হচ্ছে এইখানে 3D কে আগে নিয়ে রাখবো। দেখো এখানে তোমার এস ফি, এখানে এস এর সাথে ডি চলে আসছে না, আমরা ডিটাকে একটু আগে নিয়ে আসি একটু সৌন্দর্যের জন্য। এখানে মেইন নিয়মটা আমি তোমাদেরকে প্রথমে করে দেখাইছি, এরপরে আমি সৌন্দর্যের জন্য আমার সিরিয়ালের জন্য আমি কি করতেছি, ডিটাকে আগে আনলাম, 4s2 4p5। এখন তাহলে আমার কি আসতেছে, এস এবং ফি একসাথে আসতেছে, দেখো 7 7 7, সব জায়গায় 7, বা একটা সর্বশেষ শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রোবিন্যাস কাজ করতেছে, 7টা করে ইলেকট্রোবিন্যাস কাজ করতেছে। তুমি এখানে বলতে পারবা এটার সেম, এটাও সেম, এটাও সেম। সুতরাং এরপর তুমি কি বলে দিবা, তোমার একটু করে ব্যাখ্যা লিখে দিবা, আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। শেষ স্তরে ইলেকট্রন বিন্যাস সেম, একটু সমান বাংলা লিখবার কি হয়, সমান লিখো, সেম লিখে কেটে দিবে। দেখো তোমার এখানে দুইটা, এখানে দুইটা, 7টা অল জায়গায় 7টা, তাই একই গ্রুপভুক্ত, তারা একই গ্রুপভুক্ত।
তারা একই গ্রুপভুক্ত কেমনে বুঝতাম? তারা একই, তাদের সর্বশেষ শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন আছে? 7টা করে। এখন এস এবং পি যখন একসাথে থাকে তখন আমাদের কি করতে হয়? এস পি নাম্বারগুলো যোগ করে তাদের সাথে কত যোগ করতে হয়? 10 যোগ করতে হয়। তাহলে 17 17 17। তারা একই যেহেতু, সুতরাং আমরা একটা সিরিয়ালে যে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে আমরা তাদের অবস্থানটা নির্ণয় করছি, পর্যায় সারণীর অবস্থানটা নির্ণয় করছি, সুতরাং তুমি কি করে দেবা? এটা নিচে ব্যাখ্যার শেষ, এতটুকু। তুমি এতটুকু লিখতে বললে তোমাকে ছাড় দেবে। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা একটু বলো তো, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? নিচে দেখা যায়? ওকে, তাহলে আমরা একটু উপরে একটা আমরা মুছি। ওকে, আমরা এরপরে পর্যায় সারণী, যে আমরা আধুনিক পর্যায় সারণী যেটা আছে, এটার ক্ষুদ্রনাতি যত বেসিক তথ্য আছে আমরা এগুলো দেখা ট্রাই করব। আধুনিক পর্যায় সারণী বেসিক ইনফরমেশন লিখে রাখো। বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন। শুরুতে বলো, এই এতে তোমার কয়টা গ্রুপ আছে, কয়টা পর্যায় আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে, একটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, ভাই আমরা এখান থেকে কয়টা মৌল মুখস্থ রাখবো? তোমাদের এসএসসির জন্য 30টা এমসিকিউ, 30টা মৌল, প্রথম 30টা মৌল মুখস্থ রাখতে পারলে ইনশাল্লাহ কভার হবে। সো পর্যায় এখানে শুরুতে একদম একদম নোট ডাউন করে রাখো। পর্যায় সারণীতে পর্যায় কয়টা? 7টা। গ্রুপ কয়টা? 18টা। কয়টা পর্যায়, কয়টা গ্রুপ? 7টা পর্যায়, 7টা গ্রুপ। 7টা পর্যায়, 7টা গ্রুপ। রুমের দরজা বন্ধ করে তুমি নিজে নিজে জিকির করো, 7টা পর্যায়, 7টা গ্রুপ। এখন কোন পর্যায়ে কয়টা করে মৌল আছে? P1 প্রথম পর্যায়ে কয়টা মৌল? 2টা মৌল। দেখো, একটা মৌল আরেকটা মৌল প্রথম পর্যায়ে। আমরা এইভাবে শিখবো। P2, P2 তে কয়টা মৌল? P2 এবং P3 একই সাথে, P2 এবং P3 8টা করে মৌল। কয়টা করে মৌল? 8টা করে মৌল। গণ, তুমি গণ। 2 6 8, 2 6 8। P4 এবং P5 18টা করে মৌল। P6 P7, ফিজার আমরা কেন পর্যায়ে বোঝাচ্ছি, 32 করে মৌল। বুঝতে পারছি? বুঝতে পারছি বা এখানে 32 কি হবে দেখেন, এখানে হিডেন আছে ল্যান্টিনাইট সিরিজ এবং তোমার অ্যাক্টিনাইট সিরিজ, দুই জনের যে মৌলগুলো আছে, 15টা করে মৌল আছে, এগুলো এখানে কাউন্ট হবে না? কাউন্ট হবে। এভাবে জিনিসটা এভাবে হয়। আরেকটা, সবচেয়ে বড় পর্যায় কোনটা? সবচেয়ে বড় পর্যায়, সবচেয়ে বড় পর্যায় কোনটা? F6, সরি P6, P7। সবচেয়ে বড় গ্রুপ কোনটা? গ্রুপ 3, G3 বা গ্রুপ 3, গ্রুপ 3 অথবা G3, গ্রুপ 3। কেন বড়? দেখো, তুমি এই 3 নাম্বার গ্রুপে আসো, একটু এখানে আসো। 3 নাম্বার গ্রুপে এসে তুমি এখানে হিডেন ল্যান্ডানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, দুইটা সিরিজ আছে। এখানে যে 15-30টা মৌল আছে, ওইগুলা গ্রুপ 3 এর সাথে অ্যাড হবে, সেই জন্য গ্রুপ 3 সবচেয়ে বড় গ্রুপ। ওকে, এখন আমরা গ্রুপগুলো পরিচয়গুলো জানবো। G1, গ্রুপ 1 কে কি বলা হয়? কি তীব্র তার ধাতু। তোমার গ্রুপ 1 কে কি বলা হয়? ক্ষার ধাতু, ক্ষার ধাতু। গ্রুপ 2 সেও ধাতু, সেও ক্ষার ধাতু, তবে তাকে মাটিতে পাওয়া যায়, সেজন্য তাকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কেন? তাকে মাটিতে পাওয়া যায়, সেজন্য তাকে মৃৎ ক্ষার ধাতু বলে। গ্রুপ 3, গ্রুপ 3 দরকার নেই। গ্রুপ 11 মুদ্রা ধাতু। গ্রুপ 11 দেখো, গ্রুপ 11 হচ্ছে আমরা মুদ্রা ধাতু। আগে অনেক সময় তোমার এই একটা জিনিস শুনছো, মানে সোনার মুদ্রা, রূপার মুদ্রা, তামার মুদ্রা। সো আগে ওইগুলো জিনিসগুলো কাজ করতো, তোমার কপার, তারপরে তোমার গোল্ড, তারপর প্লাটিনাম, এই জিনিসগুলো কাজ করতো। এই জন্য গ্রুপ তোমার একে কি বলা হয়? মুদ্রা। তোমার গ্রুপ 13টাকে আমরা কি বলবো? মুদ্রা ধাতু। গ্রুপ 11, সরি 13 না, গ্রুপ 11 হচ্ছে কি? মুদ্রা ধাতু।
গ্রুপ 15। গ্রুপ 15 কে আমরা কি বলো? নিকটোজেন। নিকটোজেন। নিকটোজেন কি? নিকটোজেন হচ্ছে শ্বাসরোধকারী। 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 কারা কারা? ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, এগুলো তোমার শ্বাসরোধকারী। এরপর গ্রুপ 16 সালকোজেন। গ্রুপ 16 কি? সালকোজেন। আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী। গ্রুপ 17 সবাই জানি কি? গ্রুপ 17 কি? লবণ উৎপন্ন করে, অর্থাৎ হ্যালোজেন। হ্যালোজেন। এরপর গ্রুপ 18। গ্রুপ 18 কি? অভিজাত স্ল্যাশ নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। তারা কারোর সাথে কি করে না? বন্ধন করে না। তারা কারোর থেকে গ্রহণও করে না, তার কারোর থেকে শেয়ারও করে না। এখন আমরা একটু দেখি এদের মধ্যে কোন গ্রুপে কয়টা করে মৌল আছে, একটু দেখে নি। গ্রুপ 6 আমরা দেখতে পাচ্ছি 6টা মৌল। 6টা মৌল। মধ্যরা ধাতু 3টা মৌল। এরপর তোমার নিকটোজেনে আছে তোমার গ্রুপ 15 কয়টা মৌল? 6টা মৌল। গ্রুপ 15 তো 6টা মৌল। গ্রুপ 16 সালকোজেন মৌল 4টা। তাহলে আমরা জিনিসগুলো খুবই সুন্দরভাবে দেখলাম। এখন আচ্ছা, এগুলো না দিই, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখি। আগে আমরা কোন গ্রুপকে কি কি বলে এইগুলো জিনিসগুলো আমরা একটু একবারে মুখস্থ করি। গ্রুপ পর্যায় 7টা গ্রুপ 18টা। সবচেয়ে বড় পর্যায় ফিজিক্স পর্যায় 6 এবং পর্যায় 7। সবচেয়ে বড় গ্রুপ গ্রুপ 3। গ্রুপ 1 কে ক্ষার ধাতু বলা হয়, গ্রুপ 2 কে মৃৎক্ষার ধাতু বলা হয়, গ্রুপ 11 কে মুদ্রা ধাতু বলা হয়, গ্রুপ 15 কে কি বলা হয়? নিকটোজেন বা শ্বাসরোধকারী বলা হয়। গ্রুপ 16 কে সালকোজেন বলা হয়, গ্রুপ 17 কে হ্যালোজেন বলা হয়, গ্রুপ 18 কে কি বলা হয়? তোমার অভিজাত নিষ্ক্রিয় নভেল গ্যাস, নাট গ্যাস। নাট গ্যাসও বলে এটাকে, নাট গ্যাস। ওকে, এখন আমরা দেখব হচ্ছে তোমার কি অপধাতু এবং অধাতু, সরি উপধাতু এবং অপধাতু। উপধাতু কি কি আছে? এই কার নাম অপধাতু বলা হয়। গ্রুপ 14 মৌল বেসিকলি দেখো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টিন, এগুলো হচ্ছে তোমার উপধাতু বা অপধাতু। এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। আজকে এই ফেজটা একটু এই আমি এক বোর্ডে সবগুলো লিখে ট্রাই করতেছি। এই ফেজটা একটু ভালো করে শিখে ফেলবো। এখান থেকে তুমি দেখবা তোমার অনেকগুলো এমসিকিউ কমন চলে আসছে। সো একটু কষ্ট করবা, দেখবা তুমি সফল। এখন আমরা দেখবো এস ব্লক। ঢাকা শহরে যারা থাকো, একটা নির্দিষ্ট এরিয়াকে নিয়ে বলা হয় ব্লক, বা একটা আবাসিকের একটা নির্দিষ্ট ব্লক তোমার অবস্থান বা একটা নির্দিষ্ট এরিয়া এত হাজার স্কোয়ার ফিট বা এত কিলোমিটার জায়গা নিয়ে আমরা এক একটা ব্লক করব। সো সেরকম এখানে ব্লক আছে এস ব্লক, ফি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তাহলে পর্যায় সারণীতে ব্লক কয়টা? পর্যায় সারণীতে ব্লক কয়টা? 4টা। 4টা এরিয়ায় জিনিসগুলো ভাগ থাকে। এস ব্লকে কয়টা মৌল থাকে? এস ব্লকে মৌল থাকে তোমার 14টা। এস ব্লকে মৌল সংখ্যা কত? 14। ফি ব্লকে 36, তোমার ডি ব্লকে 41। এখানে একটা জামাল আছে বা মতবিরোধ আছে, কখনো অনেক বইয়ে 40 দেখায়, অনেক বইয়ে তোমার 41 দেখায়। তোমার মেইন বই যেটা আছে তুমি সেটা ইউজ করবা। 41টা স্ট্যান্ডার্ড ধরো সবাই। তোমার এফ ব্লকে 27। তাহলে এস ব্লকে কয়টা মৌল আছে? তোমার এস ব্লকে কয়টা মৌল? 14টা মৌল। তোমার ফি ব্লকে কয়টা মৌল? 36টা মৌল। ডি ব্লকে কয়টা মৌল? 41টা মৌল। এবং তোমার এফ ব্লকে 27টা মৌল। ক্লিয়ার? এখন কোন ব্লকে কোন আন্ডারে কোন কোন গ্রুপ আছে সেগুলো কিভাবে জানবে দেখো। গ্রুপ 1 প্লাস গ্রুপ 2। এখন আরেকটা মৌল হিলিয়াম। এই তিনটা, এগুলো হচ্ছে তোমার কি এস ব্লকের মৌল।
ফি ব্লকের কে কে আছে? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 হচ্ছে তোমার কোন কার আন্ডারে? বাদ, শুধুমাত্র হিলিয়ামটা বাদ। এগুলো হচ্ছে তোমার কি ব্লক মৌল? ফি ব্লক মৌল। ডি ব্লকের আন্ডারে কে কে আছে? গ্রুপ 3 থেকে গ্রুপ 12। গ্রুপ 3 থেকে 12 ল্যান্টিনাইট, অ্যাক্টিনাইট এবং থোরিয়াম, এই তিনটা মৌল একসাথে আছে এদের সাথে। এরপরে এফ ব্লকে মৌল কারা কারা আছে? ল্যান্টিনাইট সিরিজ এবং অ্যান্থানাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ, সিরিজ কে কে বাদ যাবে এখান থেকে? কে কে বাদ যাবে? ল্যান্টিনাম, অ্যাক্টিনাম এবং থোরিয়াম, এই তিনটা মৌল বাদ যাবে। এই তিনটা মৌল কি যাবে? বাদ যাবে। তাহলে একটু এক নজরে সম্পূর্ণ বোর্ডটা একটু একবার স্ক্রিনশট নিয়ে নাও। খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস। আরেকটা জিনিস লিখে নিই, ল্যান্টিনাইট অ্যাক্টিনাইট শুরু হয় থেকে, বা আগে ল্যান্টিনাইট যেহেতু আগে আছে তাহলে ওকে আগে দিই। এটা শুরু হয় কত নম্বর মৌল থেকে, শেষ হয় কত নম্বর মৌল? এটা শুরু হয় 57 থেকে তোমার শুরু হবে কত পর্যন্ত যাবে? 71। 15টা মৌল। কয়টা মৌল? 15টা মৌল। তাহলে সে কত যাবে? এখানে কয়টি মৌল? 15টি মৌল। কয়টি মৌল? 15টি মৌল। এবার অ্যাক্টিনাইট সিরিজ আসো, কত থেকে শুরু হয়? 91 থেকে শুরু হয়, 103 তে শেষ হয়, সেম 15টি মৌল। ক্লিয়ার? একবার এটা দেখো, বুঝছো কিনা একবার দেখো, একটু মুখস্থ করার চেষ্টা করো। আমার মুখে মুখে একবার বলো, জিনিসগুলো হচ্ছে খুবই সহজ, মুখস্থ হয়ে যাবে। তুমি তোমার রুমের মধ্যে থাকলে একবার জোরে জোরে জিনিসগুলো বলো, খুবই সহজে মুখস্থ হয়ে যাবে। এটা একদম তোমাদের কি ফাইনাল মুহূর্তে এসে খুব সংক্ষেপভাবে সুন্দরভাবে জিনিসগুলো একদম গুছাই দিছি, এর বাইরে আর কিছু লাগবে না। পর্যায় 7টা, গ্রুপ 18টা। কোন গ্রুপ পর্যায়ে কয়টা আছে? গ্রুপ সবচেয়ে বড় পর্যায়, সবচেয়ে ছোট পর্যায়, গ্রুপের পরিচয়, ল্যান্টিনাইট সিরিজের কত থেকে শুরু, অ্যাক্টিনাইট কত থেকে শুরু, এস ব্লক, ফি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এস ব্লকে 14, ডি ব্লক, ফি ব্লকে 34, ডি ব্লকে 41 এবং তোমার এফ ব্লকে 27। এস ব্লকের আন্ডারে গ্রুপ 1, গ্রুপ 2 এবং হিলিয়াম। তারপর তোমার ফি ব্লকের আন্ডারে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, আর তোমার ডি ব্লকের আন্ডারে গ্রুপ 3 থেকে গ্রুপ 12, আর কে আছে সাথে? ল্যান্টিনাইট, অ্যাক্টিনাইট এবং তোমার থোরিয়াম, তিনটা মৌল। এফ ব্লকে ল্যান্টিনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, কে বাদ যাবে? ল্যান্টিনাইট, অ্যাক্টিনাইট এবং থোরিয়াম, এই তিনটা বাদ যাবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো ঝামেলা আছে? কোনো হয়েছে আছে? নাই। ওকে, লিখা হলে ডান লিখো, নেক্সটে যাব। ওকে, তাহলে আমি মুছতেছি। তাহলে আমার বেসিক কর্নার এখান থেকে খুব সুন্দরভাবে শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আস্তে আস্তে এই চ্যাপ্টারের এন্ডের দিকে চলে যাচ্ছি। আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু শেষ করে ফেলছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট শেষ করছি, এখন আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। ওকে, আর একটু ধৈর্য ধরো, আমরা আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, কারণ অনেকগুলো জিনিস আছে একসাথে শেষ করে দিতে হবে। এখন আমরা পর্যায় সারণী থেকে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শিখব। পর্যায় এবং গ্রুপ বের করব। এখন আমরা কি করব? পর্যায় সারণী থেকে গ্রুপ এবং তোমার কি বের করব? পর্যায় বের করব। এখন আমাকে একটা জিনিস বলো তো, পর্যায় বের করা সহজ নাকি গ্রুপ বের করা সহজ? কোনটা সহজ? পর্যায় বের করা সহজ, কিন্তু ভাইয়া তোমাদের পাশে থাকলে দুইটাই সহজ। কেমনে দেখো, পর্যায়ে আমরা প্রথমে পর্যায় নির্ণয় দেখি। পর্যায়টা কিভাবে নির্ণয় করব? সবচেয়ে একটা জিনিস মনে রাখবা, আমি সংক্ষেপে লিখতেছি, আমি বইয়ের মতো অত কাহিনী লিখতেছি না। সবচেয়ে বাইরের শক্তি স্তরের
সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর তোমার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর তোমার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর তোমার কি সংখ্যা? পর্যায় সংখ্যা। ক্লিয়ার? তাহলে যেমন দেখো তোমার পটাশিয়াম 1s2 2s2 2p6। এখন আমরা জিনিসগুলো কিভাবে বের করতেছি? আমরা জিনিসগুলো কিভাবে বের করতেছি? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা জিনিসগুলো বের করতেছি। 1s2 2s2 2p6 3s2 3p6। সবচেয়ে এখন আর কয়টা দেখি? 18 19 4s1। তাহলে আমাকে বলো সবচেয়ে এটা একটা 1s2 2s2 একটা, সরি এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়, এটা একটা পর্যায়। সবচেয়ে বাইরের একদম সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কোনটা? এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। সবচেয়ে বাইরের বা সবচেয়ে শেষের বা সবচেয়ে বাইরের 4s1 না? তাহলে তার প্রধান শক্তি স্তর নাম্বার কত? 4। সুতরাং পর্যায় 4। এখন বাকিগুলো বের করতে দিলে তোমরা বের করতে পারবা কিনা? সো বাকি কয়েকটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ওকে, এখন আমরা গ্রুপ নির্ণয়গুলো শিখব। গ্রুপ নির্ণয় কিসের মাধ্যমে শিখবো আমরা? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা জিনিসগুলো শিখবো। এখন 3টা কেস আসবে, আমরা 3টা কেস একসাথে লিখবো। কেস 1 বা 3টা নিয়ম আসে, 3টা নিয়মের জন্য আমরা 3টা কেস বলবো, বা নিয়ম 1ও বলতে পারি আমরা। নিয়ম 1। নিয়ম 1, প্রথম নিয়মটা কি? বাইরের প্রধান শক্তি স্তরের বাইরের প্রধান শক্তি স্তরের বাইরের প্রধান শক্তি স্তরের শুধু s অরবিটাল। বাইরের প্রধান শক্তি স্তরের শুধুমাত্র s অরবিটালই তার গ্রুপ নাম্বার। যেমন দেখো তোমার সোডিয়াম, সোডিয়াম যেন আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1। তাহলে সর্বশেষ শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত? অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? 1। তাই গ্রুপ 1 এরকম বের করতে পারবা। যদি ম্যাগনেসিয়ামের বলি, ম্যাগনেসিয়ামের জন্য বের করো। তাহলে আমরা একটা স্মার্ট ওয়েটা এখান থেকে শিখি। এটা হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস। এটাকে এইভাবে লিখে যায়, ব্র্যাকেট দিবা। এখন তুমি 3s2, এটা তোমার ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। স্মার্ট ওয়ে, এটা কি ওয়ে? স্মার্ট ওয়ে। শর্টকাট ওয়ে বলতে স্মার্ট ওয়ে। তুমি পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসটা বসে দিবা, যার এরপর বাকি অংশ দিবা। তাহলে এখন তার জন্য কত গ্রুপ নাম্বার? গ্রুপ 2। ক্লিয়ার? তাহলে আমরা গ্রুপ একটা বা নিয়ম একটা আমরা শেষ করতে পারছি। নিয়ম 2। নিয়ম 2 কি বলে? আমাদের মধ্যে নিয়ম 2 কি বলে? বাইরের প্রধান শক্তি স্তরে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস ও ফি একই সাথে থাকে, এস ও ফি একই সাথে থাকে, এগুলো কিন্তু আমি বইয়ের মতো করে লিখতেছি না, আমার নিজের মতো করে লিখতেছি। সো কথা একটু এদিক ওদিক হতেই পারে, বা আসলে কথাটা কি ফ্যাক্ট থাকে সেটা বুঝতে হয়েছে। তাহলে এস ও ফি এর সাথে 10 যোগ করতে হবে। এটা হচ্ছে নিয়ম 2। এটা এই নিয়মের আন্ডারে আমরা জিনিসটা বের করতে পারবো। ওকে, যেমন নাইট্রোজেন 1s2 2s2 2p কত? 4 4 3 7 2p 3।
সো দেখো এখানে এখন আমরা এস এবং ফি বাইরের সবচেয়ে বাইরের শক্তি স্তরে এস এবং ফি দুইটা জিনিস চলে আসতেছে। সবচেয়ে বাইরের শক্তি স্তরে এস এবং ফি দুইটা জিনিস চলে আসতেছে। তাহলে এখন আমরা কি করব, এই দুইটা জিনিসের সাথে আমরা কি করব, গ্রুপ নির্ণয়। গ্রুপ সমান কি লিখবো, দেখো তোমার এখানে 2 আর 3 5 যোগ 10 সমান সমান 15। তোমার নাইট্রোজেনের গ্রুপ কত, 15। তুমি এখন অক্সিজেন দেখো 8 1s2 2s2 2 ফি 4। এস এবং ফি তোমার একসাথে চলে আসতেছে, তাহলে গ্রুপ গ্রুপ কি হবে 6 প্লাস 10। 10টা কেন, কারণ নিয়ম হচ্ছে কি এস এবং ফি অরবিটাল একসাথে থাকলে, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে এস এবং ফি একসাথে থাকলে তাদের কি করতে হবে, তাদের সাথে কি করতে হবে, 10 যোগ করতে হবে। নিয়ম 3। আমরা অনেক বড় একটা কনসেপ্ট শেষ করে ফেলতেছি কিন্তু গুটি গুটি পায়ে। বাইরের প্রধান শক্তি স্তরে যদি, তো সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি কে, এখন কে আসবে, এস অরবিটাল থাকে এবং তার এস অরবিটাল থাকে, যদি এস অরবিটাল থাকে এবং তার আগের প্রধান শক্তি স্তর তার আগের প্রধান শক্তি স্তর যদি ডি হয়, তবে কাহিনী কি হবে এখানে, তবে কাহিনী কি হবে, এস প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা, এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা হবে। বুঝতেছো কিনা একটু দেখো, কঠিন হয়ে গেল মনে হয়, একটু দেখো সহজ করে দিই। বা সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে তা এবং তার আগের প্রধান শক্তি স্তর যদি ডি হয়, তবে এস প্লাস ডি, তো এস ও ডি এর ইলেকট্রন সংখ্যা ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন তোমার জিঙ্কেরটা আমি করি, জিঙ্ক, জিঙ্কের আগে নিষ্ক্রিয় কে আছে, আর্গন আছে। জিঙ্কের মৌল সংখ্যা কত, 30। সো দেখো কি কি আসবে, আমরা এখান থেকে আর কি কি লিখতে পারি আমাকে বলো, 3s2, তারপর 3p6, 4s2, 3d10। তাহলে 4 6 8 8 10 10, তাহলে 18 18 দিয়ে 20, 20 6 24, 6 ওকে। আর এটা ক্লিয়ার। এখন দেখো এখানে কি আসে, সবচেয়ে বাইরের শক্তি হচ্ছে তোমার একদম বাইরে কি, তোমার এটা যদি আমি এইভাবে লিখি, যদি আমি এইভাবে লিখি 3d10 4s2, সবচেয়ে বাইরের কে, 4s না, কারণ 4 যেটা এটা সম্পূর্ণ, তাহলে আগে পরে লিখতে পারে সমস্যা নাই। 4s না, 4s এর আগের অরবিটাল কি, তোমার ডি না, ডি শ্যাল কি না। এখন ওই দুইটার মৌলের যোগফলে তার কি হবে, তাহলে গ্রুপ সংখ্যা হবে তাদের যোগফল 10 প্লাস 2 সমান 12। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা, এতটুকু জিনিস গ্রুপ নির্ণয় পর্যায় নিয়ে বুঝতে পারছো কিনা। এখন এখান থেকে ম্যাথ আসলে ইজিলি পারা যাবে কিনা, এখন এখান থেকে যদি ম্যাথ আসে ইজিলি পারা যাবে কিনা, পারা যাবে কিনা। এরপর আমরা সুন্দর আর একটা কনসেপ্ট দেখবো, অবস্থান্তর মৌল, খুবই সুন্দর কনসেপ্ট। আগে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে, আমরা ছোট্ট একটা 2 মিনিটের ব্রেক নিই, এরপর আমরা আবার ক্লাস শুরু করবো।
আচ্ছা আসো। ওকে, এটা শর্ট ব্রেক নিলাম, এখন আমরা আবার শুরু করি। হ্যাঁ, আমরা কোন জায়গায় ছিলাম? আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় শিখছিলাম কোত্থেকে? এই ইলেকট্রন বিন্যাস থেকে। এতটুকু জিনিস তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো। এরপর আমরা সিম্পল আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি তোমার অবস্থান্তর মৌল। এরপর আমরা দেখবো আরো জিনিস, বাকি জিনিস। ওকে, তাহলে আমরা একটু একটু আগাই নাকি? 1 ঘন্টা মতো হয়ে গেল ক্লাস, একটু আগাই। ওকে, এখন আমরা ফার্স্টে যাইতে পারতেছি হালকা। ওকে, এখন হচ্ছে তাহলে ক্লিয়ার, এতটুকু জিনিস ক্লিয়ার। এখন আমরা অবস্থান্তর মৌল জানবো। খুবই একটা সুন্দর কনসেপ্ট, অবস্থান্তর মৌল। আগে এক লাইনে বুঝাই দিই অবস্থান্তর মৌল জিনিসটা আসলে কি, এরপর আমরা এটা এক্সপ্লেইন করব। আগে একটু এক লাইনে বুঝাই দিই। এক লাইনে জিনিসটা হচ্ছে কি, ডি ব্লক মৌলের ডি ব্লক মৌলের ডি ব্লক মৌলের স্থিতিশীল স্থিতিশীল আয়নে ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে D1 থেকে 9 যদি হয় সেটা অবস্থান্তর মৌল হবে। D0 হলো অবস্থান্তর মৌল হবে না, D10 হলো তোমার কি হবে না, অবস্থান্তর মৌল হবে না। অর্থাৎ ডি ব্লক মৌলে, খুব সুন্দরভাবে নোটেট করে রাখো, ডি ব্লক মৌলে মৌলের স্থিতিশীল আয়নে D9 থেকে D1 থেকে D9 থাকলে তাকে আমরা কি বলবো, অবস্থান্তর মৌল বলবো। এখন আমরা কি করব, কয়েকটা উদাহরণ দেখবো, সহজ উদাহরণ। এসকেনিয়াম, আমরা ডি ব্লক মৌল তো এসকেনিয়াম, তোমার তোমার হিসাব করো ডি ব্লক মৌল শুরু হয় থেকে এসকেনিয়াম থেকে। সো আমরা একদম শুরু দেখি। এখন এসকেনিয়ামের সবচেয়ে কার্যকরী মৌল কোনটা, সেটা আমাদেরকে কিছু জিনিস প্র্যাকটিসের মধ্যে জানা লাগবে। এগুলো কোনো জায়গায় তোমার লেখা নাই, কিন্তু প্র্যাকটিসের মধ্যে জানা লাগবে। যেমন তুমি সোডিয়ামের সবচেয়ে কার্যকরী মৌল NH প্লাস, Na প্লাস, ক্লোরিনের জন্য NaCl মাইনাস, এগুলো আমরা বাই বন্ড জানি, কাজ করতে করতে জানি। সালফারের জন্য S8, এগুলো হচ্ছে সবচেয়ে কার্যকরী মৌল। তো এসকেনিয়ামের জন্য কার্যকরী মৌল কত? Sc3 প্লাস। তাহলে আমরা এসকেনিয়ামের জিনিসটা আমরা আগে শুরু করি। 1s2, আমরা স্মার্ট হয়ে গেছি, তাহলে আমরা স্মার্ট হয়ে যাই নাকি? আর্গন 3s2, তাহলে 3s2 20, 3f1, 3f1 এ যাবে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আগে 3f তে কেমনে যাবে? 3s এর পর তো তোমার ইয়াতে চলে যাবে। আচ্ছা, একদম শুরু থেকে করি। 1s2, 2s2, 2f6, তারপর তোমার 3s2, 3f6, 18। এরপর যাবে তোমার কত? 4s2, তারপর তোমার 3d1, 3d, এত আলফা লিখতেছে কেন? 3d1। তাহলে দেখো স্ক্যান্ডিনাভিয়ার ইলেকট্রোমিনাস দেখো, এতটুকু পর্যন্ত কিন্তু তোমার আর্গনিং। তাহলে আমি আর্গনের জিনিস আবার লিখে ফেলতেছিলাম বারবার। আচ্ছা দেখো, 1s2, 2s2, 2f6, 3s2, 3f6, 4s2, 3d1। এখন এটা সবচেয়ে কার্যকরী মূল কথা বলছিলাম আমি, 3 প্লাস না। এখন জিনিসটা হবে কি, 1s2, 2s2, 2f6, 3s2, 3f6। এখন কার থেকে ইলেকট্রন সরবে, কার কাছে ইলেকট্রন থেকে যাবে, এটা কিভাবে বুঝবো একটু বলেন। এখন বাকি তিনটা ইলেকট্রন এখন তো জিরো হয়ে যায়, এটার জন্য কিন্তু ইজি। 4s0, 3d0। এখন আমাকে বলো, এটা কি অবস্থান্তর মৌল নাকি ডি ব্লকের মৌল? এটা ডি ব্লকের মৌল, ঠিক আছে। ডি ব্লকের মৌল তোমার ডি ব্লকের মৌল কারা কারা? D0 থেকে D10 যারা আছে সবগুলো ডি ব্লকের মৌল। কিন্তু D1 থেকে D9 যারা হবে তারা হবে অবস্থান্তর মৌল। তাহলে এটা তোমার কি নয়, অবস্থান্তর নয়, অবস্থান্তর মৌল নয়।
অবস্থান্তর মৌল নয়, শুধু ডি ব্লকের মৌল, শুধু ডি ব্লক মৌল বের করতে পারবা। এরপর কার জন্য বের করবো আমরা? ম্যাঙ্গানিজের জন্য আমরা বের করি। ম্যাঙ্গানিজে তুমি ইলেকট্রোমিনাসটা বের করো, শর্টকাট লিখি, আর্গন 4s2, তারপর আছে তোমার 3d5। এখন ম্যাঙ্গানিজের সবচেয়ে কার্যকরী কত? Mn2+, তাহলে আর্গন সেম থাকবে। এখন কার থেকে ইলেকট্রনটা সরবে সেটা হচ্ছে আমরা কিভাবে জানবো কার থেকে ইলেকট্রন সরবে? প্রধান শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো সরবে। কার থেকে সরবে? প্রধান শক্তি স্তর। এখানে এই দুইটার মধ্যে প্রধান শক্তি স্তরকে কে স্থায়িত্ব কম, প্রধান শক্তি স্তর হচ্ছে তোমার 4, তাহলে 4 থেকে ইলেকট্রনটা সরবে 3d5। এটা হচ্ছে তোমার এরকম। ক্লিয়ার? ওকে, বুঝতেছো? এতটুকু জিনিস বুঝতেছো? তাহলে ম্যাঙ্গানিজের জন্য এই জিনিসটা হবে। এখন আমরা যদি আরো কয়েকটা দেখি, আয়রনের জন্য তোমরা বের করবো। আয়রনের জন্য বের করবা, আমি কার্যকরী বলে দিচ্ছি, Fe3+। নিকেলের জন্য বের করবা, নিকেলের কত? নিকেলের তোমার Ni2+। জিনিসগুলো বের করবা, সহজে বের করতে পারবা, খুব সহজে বের করতে পারবা। ওকে, আজকে ক্লাসটা লং হয়ে গেছে তো এই জন্য এত উদাহরণ আর করাচ্ছি না। এখন আমরা একটা মেইন সিকিউ কোয়েশন দেখব। কোয়েশনটা আসো, কি দেয়া আছে? x21 17y 11w এদের সাহায্যে প্রমাণ করো। পর্দা সারণী মূল ভিত্তি। পর্দা সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস, ভর সংখ্যা 9। কি প্রমাণ করবা? এক্স ওয়াই জেড তিনটা মৌল দিছে, এটার সাথে তোমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এই তিনটা কাজ তোমাকে কি করবে? তুমি আগে সেম এইগুলো এক্স ওয়াই মৌল যেগুলো তোমাকে ডিফাইন করতে হবে। এক্স এর জন্য তোমার স্ক্যান্ডিয়াম, আবার তোমার ওয়াই এর জন্য ক্লোরিন 11, সোডিয়াম, এই তিনটা মৌল তোমাকে এই তিনটা কাজ করতে হবে। এখন এই তিনটা মৌল তুমি আর কি করবা? ইলেকট্রোবিন্যাস বের করবা, সেম আগের কাহিনীগুলো করে দিবা, তারপর বলবা তোমার এটা এটার জন্য হবে না। কেন তোমার এটার জন্য হবে না? আরেকটা আমি যদি আচ্ছা এখন সময় হয়েছে, কেন তোমাদেরকে একটা জিনিস আমি বলি, কেন পারমাণবিক ভর সংখ্যা দ্বারা এই জিনিসটা কাজটা হবে না, এটা কেন হবে না? দেখো, তোমার যদি ভর সংখ্যা দিয়ে হিসাব করতে যাই, যদি আমি ভর সংখ্যা দিয়ে হিসাব করতে যাই, তাহলে আর্গনের জন্য 99.93, এটাকে সেম 40 ধরা হয়, এটা পারমাণবিক ভর সংখ্যা। কিন্তু এখন পটাশিয়ামের জন্য আসো 99.03 সামথিং, আশেপাশে একটু হালকা এর, তাহলে এটাকে সেম আমরা কি বলি? 39 বলি। এখন এইটা যদি হইতো তোমার পারমাণবিক ভর সংখ্যা দিয়ে যদি তোমার ইলেকট্রন বিন্যাসের মেইন ভিত্তি হইতো, তখন কি হইতো? আর্গন হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসে না, আর সোডিয়াম হচ্ছে কি? ধাতুতে। পটাশিয়াম তোমার ক্লোরিন, পটাশিয়াম ধাতু। এখন এই ধাতু চলে যেত কোথায়? এখানে নিষ্ক্রিয় গ্যাসে, আর নিষ্ক্রিয় গ্যাস চলে আসতো কোথায়? আর্গনে। এটাকে আদৌ কখনো সম্ভব নয়, নট পসিবল। সো এই জন্য জিনিসগুলো পর্যায় সারণী তোমার কি দিয়ে হয় নাই? ভর সংখ্যা দিয়ে হয় নাই। বুঝতে পারছো কিনা এতটুকু জিনিস? এরপর আমরা সহজ আরেকটা পার্ট বাকি আছে, এটা শেষ করব। একটু আমি দ্রুত আগাচ্ছি।
ওকে, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, তাহলে একদম সহজ, হিচবিজি, এত কঠিন কিছু নাই, সহজ সহজ। এই অধ্যায়টা খুবই সহজ। এখন যে পার্টটা পড়াবো আরো সহজ। আসো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত অনেকগুলো ধর্ম আছে, আপনার শুরুতে একটা একটা দেখবো। পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ, আচ্ছা একটা কাজ করি, এটা আজকে এখানে রাখি। আজকে আমরা আর না যাই, আমরা আগামী ক্লাসে জিনিসটা কভার করবো, নাকি টেনে দিব? আচ্ছা আজকে কয় মিনিট ক্লাস একটু দেখি। আচ্ছা 1 ঘন্টা 7 মিনিট, ওকে টানা দেয়, সমস্যা নেই। তাহলে দেখো, পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ। দেখো, খুব সহজে কিন্তু বোঝাবো, বেশি জিনিসগুলো অনেক তোমরা কমপ্লিকেটেড করে রাখো, জিনিসগুলো অত কমপ্লিকেটেড না, খুবই সহজ, সহজভাবে একটু বোঝার চেষ্টা করো। উপর থেকে নিচে যখন আসবে, পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ, উপর থেকে নিচে আসলে আকার বাড়বে। আকার কি হবে? বাড়বে। আকার, এই চিহ্নের অর্থ আকার বাড়বে, উপর থেকে নিচে আকার বাড়বে। একটা জিনিস মনে রাখো, এই চিহ্ন দিয়ে উপরের চিহ্ন, তিন চিহ্ন মানে বাড়বে, নিচের চিহ্ন মানে বাড়বে, সরি কমবে, এটা মানে, আচ্ছা এই দুটো জিনিস বাড়বে এবং কমবে, জিনিস বুঝতে হবে। তাহলে পারমাণবিক আকার আছে এই চিহ্ন, তাহলে পারমাণবিক আকার হচ্ছে কি হবে তোমার? পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তোমার উপর থেকে নিচে আসলে কি হবে? বাড়বে। এবং এখন যদি তুমি পর্যায়ক্রমে বাম থেকে ডান দিকে যাও, বাম থেকে ডান দিকে যাও, তাহলে আকার কমবে, আকার কমবে। সো এই দুটো জিনিস মুখস্থ রাখো, পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে নামলে তোমার কি হয়? অণুগুলোর ওই সাইজ বাড়তে থাকে, আকার বাড়তে থাকে, বাম থেকে ডান দিকে গেলে আকার কমতে থাকে। এই জিনিসগুলো কেন হয়? তুমি উপর থেকে নিচে নামলে তোমার একটা করে লেয়ার যুক্ত হচ্ছে, প্রথমে আসো, দ্বিতীয়তে নামলে আরেকটা লেয়ার, তৃতীয়তে নামলে আরেকটা লেয়ার, চতুর্থ নামলে আরেকটা লেয়ার। কিন্তু তখন তুমি যখন এই সাইডে যাচ্ছ, মনে করো এই লেয়ারে আসো, এই লেয়ার, এই লেয়ার, এই লেয়ার, এখানে তোমার কিন্তু কি নাই, আর নতুন করে কোনো পর্যায়ে আসতেছে না, কিন্তু তোমার কি বাড়তেছে? প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়তেছে না? যত প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়বে, যত সামনের দিকে যাবে তত বাড়বে, তত বাড়লে তোমার নিউক্লিয়াসের দিকে তত টানটা বেশি আসবে। নিউক্লিয়াসে পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসের দিকে টান বেশি আসবে, আকর্ষণ বেশি হবে। আকর্ষণ বেশি হলে সে আস্তে আস্তে ক্রমশ কি হতে থাকবে? ছোট হতে থাকবে। এটা তোমরা চিত্রের মাধ্যমে এঁকে দেখাতে পারবা, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার কি, জিনিসগুলো কিভাবে কাজ করে। ওকে, এখন আরেকটা জিনিস এখান থেকে দেখাই। সোডিয়াম আয়ন বড় হবে, সোডিয়াম বড় হবে নাকি সোডিয়াম আয়ন বড় হবে, কোনটা ইয়া হবে বড়, কোনটা কে বড় কে ছোট হবে? খুবই গুরুত্বপূর্ণ। সোডিয়াম বড় হবে। কে বড় হবে? সোডিয়াম বড় হবে কার থেকে? সোডিয়াম প্লাস আয়ন থেকে। এখানেও দেখো সেম, প্রোটন তোমার এখানে কয়টা? প্রোটন 11টা, এখানেও সেম প্রোটন 11টা, কিন্তু এখানে ইলেকট্রন তোমার 11টা, এখানে ইলেকট্রন কয়টা? 10টা। এখন সে বেশি, তোমার আকর্ষণটা বেশ থাকবে এবং তার কি হবে? কম হবে। বুঝতে পারছো? একটা জিনিস জেনে রাখো, এখানে একটা ছোট হিন্টস দিয়ে কি, যত পজিটিভ তত ছোট, যত পজিটিভ তত কি, যত পজিটিভ তত ছোট, যত পজিটিভ তত ছোট। এরপরে আসো আমরা এখন এই জিনিসটা দেখলাম। দেখো আরেকটা জিনিস বলি, যদিও এখন বলো Na+ এবং Ca2+, এদের মধ্যে কে বড় কে ছোট? এখন এখানে আবার সোডিয়ামকে বড় বড় দিও না, কেন? তুমি দেখো এখানে তোমার শেল আছে কয়টা? 2 8, দুইটা শেল, এখানে 2 8 8, তিনটা শেল, তাহলে সে বড় হবে মাস্ট। বুঝতে পারছো? কনফিউশনগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা তোমার এই জিনিসটা কখন হবে? সমান সংখ্যক, সমান সংখ্যক স্তরে যখন কাজ করবে তখন এই জিনিসগুলা ঘটবে, যত পজিটিভ তত কম হবে। বুঝতে পারছো? পরমাণুর আকার বুঝতে পারছো? ওকে, একটা ম্যাথ ছিল এখানে, ম্যাথটা আমি করব না। এখন আমরা যাব ধাতব ধর্ম।
দাতব ধর্ম, উরি আল্লাহ, আর অনেক কিছু আছে। এখন শেষ করবো, এখন 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 নো পেন। একটা জিনিস দেখো, পর্দা সারণীর বামে আছে ধাতু, ডানে আছে অধাতু। বামে আমার লিমন ভাই, ডানে আমার ইয়াসিন ভাই। এখানে না, এরকম না, এখানে হচ্ছে বামে আমার ধাতু, আমার পর্দা সারণীর সবচেয়ে বামে আমার ধাতু, ডানে আমার কি অধাতু। পর্দা সারণীর বামে আমার ধাতু, ডানে আমার অধাতু। সো বাম থেকে ডান, তোমার এই সাইড থেকে যখন এইদিকে যাবো, বাম থেকে ডানে যাব, তখন তোমার দাতব ধর্ম কি হবে? দাতব ধর্ম কমবে না? কমবে। যখন এই সাইড থেকে ডান থেকে তোমার বামে আসবো তখন, আচ্ছা এটা এইভাবে রাখো। এখন এখানে ধাতু, এখানে অধাতু না, এটা যদি আমি অধাতব ধর্ম দিই, অধাতব ধর্ম, তখন কি হবে? বাড়বে, বাড়বে। এটা কমবে, এটা বাড়বে। বুঝতে পারছো? সহজ কিন্তু। এখন আসো সবচেয়ে মজার জিনিস, আয়নীকরণ শক্তি। এইখানে এই দুটা জিনিস আছে, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। এই দুটা জিনিস দেখবো, খুবই সহজ। আয়নীকরণ, আয়নীকরণ শক্তি সহজে দেখবো, কঠিন করার কিছু নাই। আয়নীকরণ শক্তি প্রথমত দেখো, ই বাড়লে বা ইলেকট্রন যদি, ইলেকট্রন ছাড়তে শক্তি কি হবে? আমাকে বলো, ইলেকট্রন ছাড়তে শক্তি কি শোষণ হবে নাকি বিকিরণ হবে? শক্তি শোষণ হবে, শোষিত বা শোষণ হবে। ইলেকট্রন ছাড়তে শক্তি কি হবে? শোষণ হবে। যেমন একটা জিনিস আমি ইয়া করি, সোডিয়াম গ্যাস, একটা ইলেকট্রন ছাড়বে, কি হবে? সোডিয়াম প্লাস আয়ন গ্যাস হবে। এটা একদম সহজভাবে বুঝছি। এখানে এক মোল, এক মোল ধনাত্মক আয়ন, এক মোল ধনাত্মক আয়ন এক মোল ইলেকট্রন ত্যাগ করে, এক মোল এক মোল ধাতু, জিনিসটা এরকম, এক মোল ধাতু এক মোল ইলেকট্রন ত্যাগ করে, এক মোল ধনাত্মক আয়রনে পরিণত হওয়ার যে শক্তি বা যে প্রবণতা, তাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি বলি। ওকে, তুমি এভাবে লিখতে পারো, শোষিত শক্তি, আয়নীকরণ শক্তি। এক মোল, এক মোল ধাতু, এক মোল ধাতু এক মোল ধনাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য, এক মোল ধাতু, আমি এভাবে লিখি, এক মোল ধাতু এক মোল গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় এক মোল ধাতু এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে শোষিত শক্তি, আয়নীকরণ শক্তি। ওকে, বুঝতে পারছো? আয়নীকরণ শক্তি কি জিনিস এখন বুঝতে পারছো? সহজ করে দিলাম কিন্তু। সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কি হবে? কম হবে না বেশি হবে? সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কম হবে, সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কম হবে, সক্রিয় ধাতুর আয়নীকরণ শক্তি কম হবে। ওকে, ক্লিয়ার? এখন জিনিসটা আমি যদি গ্রাফলি একে দেখানোর চেষ্টা করি, উপর থেকে নিচে আসলে তোমার আকার বড় হয় না? উপর থেকে নিচে আসলে তোমার কি হয়? আকার বড় হয় না? আমরা দেখলাম উপর থেকে নিচে আসলে কি হয়? আকার বড় হয়। আর এদিকে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার ছোট হয়। তাহলে আকার বড় হলে তোমার আয়নীকরণ শক্তি কি হবে? আয়নীকরণ শক্তি কমবে। আকার বড় হলে আয়নীকরণ শক্তি কি হবে? আয়নীকরণ শক্তি কমবে। আর আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বাড়বে। ওকে, আকার যখন তোমার বড় হবে বা উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। ওকে, বুঝতে পারছো? একটা কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দেখে আমি। ব্যতিক্রম দেখো, দ্বিতীয় পর্যায়ে
একটা গ্রাফের মধ্যে দেখাই, তারা সহজে বুঝতে পারবা। ব্যতিক্রমটা কি? লিথিয়াম বাড়বে, বেরিলিয়াম কমবে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ভাই এখন এরা আপ ডাউন করলো কেন? ভাই এটা ডাউন হলো কেন? এই জিনিসটা এখানে ডাউন হলো কেন? আমাকে একটা জিনিসটা বলেন। এখানে লিথিয়াম ছিল, বেরিলিয়াম ছিল, আবার নিচে ডাউন হলো কেন? ও আপ ডাউন বা ডাউনটা কেন হলো? আয়নীকরণ শক্তি এখানে কি কাজ করছে এটা আমাকে বলো। এখানে দেখো, তোমার যদি আমরা যদি এখানে দেখো, এটা এরকম না, 2s2 না, 2s2 জোড়া 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 কিছু আমরা ছাড়তে চাই, জোড়া জোড়া আমরা জোড়া বা বন্ধন করে থাকলে আমরা ওটাকে ছাড়তে চাই না। কিন্তু এখানে দেখো তুমি, এখানে দেখো 2s2 2p1 সিঙ্গেল, সেজন্য নিচে আয়নীকরণ শক্তি তার কম, যার জোড়ার তার বেশি। এখানে দেখো, এখানে কি, এখানে 2p3, এটা অর্ধপূর্ণ, এটা কি অর্ধপূর্ণ, সেম, সেটা একটা তার ঘনত্ব বেশি, আয়নীকরণ শক্তি তাই বেশি। 2p4 এটা কম, বুঝতে পারছো? এখন আমরা যদি আরেকটা গ্রাফ দেখি গ্রুপ 3 জন্য, আমরা এই সাইড একটু মুছি, দেখো আমরা যদি এইটার জন্য দেখি, পর্যায় 3 জন্য আমরা যদি এটা দেখি, আচ্ছা তৃতীয় পর্যায়ের জন্য কি কি হয় এখানে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এইখানে জিনিসটা কি সেম, তোমার অর্ধপূর্ণ আর পূর্ণ, অর্ধপূর্ণ আর পূর্ণ, তোমার এখানে লাস্টে তোমার 3s2 না, এখানে কি 3s2 3p1, এখানে তার কি 3p6, সরি 3p3 না, এখানে 3p3, এখানে 3p4, অর্ধপূর্ণ আর পূর্ণ সেম জিনিসগুলো, এই জন্য তোমার কি হয়, আয়নীকরণ শক্তি তোমার আপ ডাউন হয়। ওকে, বুঝতে পারছো? এখন আমরা ইলেকট্রন আসক্তিতে দেখবো, এটা লাস্ট। ইলেকট্রন আসক্তি সেম আয়নীকরণের উল্টা, অপোজিট সাইড অফ আয়নীকরণ হচ্ছে তোমার কি ইলেকট্রন আসক্তি, অপোজিট সাইড অফ আয়নীকরণ ইলেকট্রন আসক্তি। যেমন এখানে আমরা আয়নীকরণের জন্য আমরা কি দেখছিলাম, যখন উপর থেকে নিচে নামে আয়নীকরণ শক্তি কমে, তোমার এদিক থেকে এদিকে যায় আয়নীকরণ শক্তি বাড়ে। আমরা এটা এইভাবে দেখছিলাম না। ইলেকট্রন আসক্তি একদম সংক্ষেপে শেষ করব। উল্টা, সম্পূর্ণ উল্টা কার? উল্টা কার? আয়নীকরণ শক্তির, আয়নীকরণ শক্তি কার উল্টা? আয়নীকরণ শক্তির উল্টা হচ্ছে কে? ইলেকট্রন আসক্তি। এখন এটা কিভাবে কাজ করে দেখো, এখানেও তোমার ওই সেম গ্যাসীয় অবস্থায় ক্লোরিন গ্যাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে বা তোমার কি যাবে, ক্লোরিন ঋণাত্মক হবে। এখানে 1 মোল 1 মোল 1 মোল, সো এখানে কি হবে, শক্তি বিকিরিত হবে, বিকিরিত হবে, শক্তি কি হবে বা নির্গত হবে, আমি নির্গত লিখি, নির্গত শক্তি। নির্গত শক্তি তোমার কি ইলেকট্রন আসক্তি, সেম ওখানে যেভাবে বলছিলাম 1 মোল ক্লোরিন, তার ঋণাত্মক আয়নের জন্য 1 মোল অধাতু ক্লোরিন বা 1 মোল অধাতু, তার 1 মোল ঋণাত্মক আয়নের যে ইয়াটা হবে তোমার নির্গত শক্তিটা, সেই ইলেকট্রন যে নির্গত শক্তি বের করে দেবে, এটাকে আমরা কি বলবো, ইলেকট্রন আসক্তি বলবো। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দেখবো, ব্যতিক্রম পক্ষে চলে আসে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা তো তোমার একদম সোজা হিসাব, কিন্তু এটা ভুল। সোজা হিসাব এটা কি, এটা তোমার রং, এটা কাজ করে না, এটা এটা ভুল আছে, এটা সোজা। এটা কেন ভুল? এখানে কে কে কার থেকে আগায় যাবে, ক্লোরিন আগায় যাবে, ক্লোরিন সামনে, ফ্লোরিন তার ঘনত্ব বেশি, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে রাইট, এটা রাইট, এটা ভুল, এটা ভুল।
কেন কেন এখানে এই কাজটা কেন হয়েছে? এখানে হচ্ছে তোমার ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রনের ঘনত্ব বেশি, এই জন্য এই কাজটা হয়েছে। এখন আরেকটা জিনিস, তড়িৎ ঋণাত্মকতা আমরা জানবো। তাহলে আমরা যদি এটার জন্য গ্রাফ ডট, আমরা যদি এটার জন্য ইয়াটা দেখি আগে, সেম আমাদের গ্রাফ ডটটা দেখতে হবে। তো এটা তো আমাদের ফ্রস্ট কাজ, ইলেকট্রন শক্তি আকার বাড়লে ইলেকট্রন শক্তি, আচ্ছা এটা তো আমরা দেখছিলাম। ওকে, সো এখন কাজ হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এটা এস ডাব্লিউ। ওকে, ডান। আজকে ক্লাস এতটুক। ওকে, তোমরা আজকে এতক্ষণ পর্যন্ত এই ক্লাসে যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিল, তারা অনেকগুলো জিনিস শিখতে পারছো। প্রথমে ইতিহাস শিখছি, আমরা সূত্রগুলো শিখছি, গ্রুপ থেকে পর্যায় বের করা শিখছি, ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি কি, পর্যায় সারণীর মূল ভিত্তি কি সেটা জানছিলাম। এরপর কিভাবে পর্যায় গ্রুপ বের করে দেখলাম, অবস্থান্তর মৌল বের করা শিখলাম। এরপর আমরা কি শিখলাম, মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলো শিখলাম, পারমাণবিক আকার ব্যাসার্ধ আমরা চিত্রের মাধ্যমে কিভাবে সহজে জিনিসগুলো বোঝানো যায় সেগুলো আমরা দেখলাম। আকার যত নিচে নামবে তত আকার কি হবে, আকার বাড়বে, যত এই সাইডে যাবে তত পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমবে, আমরা জিনিসগুলো দেখছি। সো ক্লাসটা শেষ করে বা আরেকবার তুমি রিভিশন দিবা। এরপর যদি কোনো জায়গায় ল্যাকেন্স থাকে, কোনো জায়গায় যদি না বুঝো, আমাকে নক দিবা। ওকে, আগামী ক্লাসের জন্য আগামী ক্লাস পর্যন্ত সবার জন্য সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আগামীকাল 15 জানুয়ারি, 15 জানুয়ারি আমাদের এক্সাম আছে চ্যাপ্টার 3, মনে থাকে যেন, চ্যাপ্টার 3 রাত 10টা SMS এর ভাষায় লিখে দিলাম। ওকে, আগামীকালকে এক্সামের প্রস্তুতি নিয়ে সেভাবে কাজ করবা। 2টা সিকিউ থাকবে, এগুলো আনসার করতে হবে। ওকে, সবার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।